শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ ৭ বৈশাখ ১৪২৪ বাংলা ২০ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার। দর্শক, কিছুটা ভালো লাগা হয়তোবা জনজীবনে কাজ করছে, কারণ কিছুদিন ধরেই বেশ রোদ যাচ্ছিল। কালকে একটু বৃষ্টি হওয়াতে কিছুটা ভালো লাগা কাজ করছে, এবং যদিও জনজীবনে দেখা যায় অনেক সময় বৃষ্টি হলে যাতায়াতের ক্ষেত্রে প্রবলেম হয়, কিন্তু আমরা ভালোটাই নিতে চাই এবং আপনাদের এই ভালো লাগা তৈরি করার জন্য প্রতিদিন রাঙা সকাল নিয়ে হাজির হয়ে যাই। ভালো লাগার মানুষগুলোর জীবনের গল্প শুনি, আজও আমরা শুনবো। সঙ্গে থাকছি আমি জিয়ন, কিবরিয়াও থাকছি। ওয়েদারের মধ্যে যেই তারতম্যটা আমরা দেখতে পাই, হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি, সেটা আসলে জলবায়ুর পরিবর্তনের কারণেই হচ্ছে। এই সময়টাতে স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকতে হবে, কারণ বডি টেম্পারেচার অনেক সময় অ্যাডজাস্ট করতে পারে না, যে কারণেই সর্দি কাশি লেগে থাকে। তো একটু সতর্ক থাকবেন। সকাল সকাল শুভকামনা দিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙা সকাল। রাঙা সকাল সফল মানুষদের জীবনের গল্প বলে। আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি একজন উন্নয়ন কর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী, যার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তবে সবার আগেই তাকে আমরা শুভ সকাল জানাতে চাই। শুভ সকাল। শুভ সকাল। আপনি শুরুতেই বলছিলেন যে কোথা থেকে আসছেন এবং একটু জার্নিতে বোধহয় প্রবলেম হচ্ছিল, সুন্দরবন এরিয়াতে ছিলেন বোধহয়। সুন্দরবন, আমি হচ্ছে এটা সাতক্ষীরা দিয়ে যে সাইডটা, সাতক্ষীরা শ্যামনগর থেকে সুন্দরবনে যাওয়ার, তো ওখানে গিয়েছিলাম। একটা প্রোগ্রাম ছিল। গতকালকে ছিলেন ওখানে? হ্যাঁ, গতকালকে ছিলাম, পরশুদিন গিয়েছিলাম। গতকালকে সকালে রওনা করে অনেক রাত হয়েছে আসতে, প্রায় 10টা বেজে গেছে। আচ্ছা। ওই যে বৃষ্টির জন্য একটু সমস্যা হচ্ছিল ফেরিতে, আর রাস্তাটাও একটু খারাপ, রাইট, যার কারণে শ্যামনগর থেকে প্রায় 40 কিলোমিটার একটু ঘুরে আমাদেরকে আসতে হলো। ওকে, তারপর আপনি এখানে যে আসতে পেরেছেন একেবারে পারফেক্ট টাইমে এবং সবকিছু মেনটেন করে, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা একটু ছোটবেলা থেকেই শুরু করি, অ্যাজ ইউজুয়ালি যেভাবে আমরা শুরু করি। আমরা যতদূর জানি যে দিনাজপুরের একটা জমিদার পরিবারে আপনার জন্ম হয়েছিল, রাইট? ওকে, তাহলে জমিদারিটা কি দেখা হয়েছে? সাধারণত আমরা এরকম গল্প শুনি, আসলে আপনি কতটুকু দেখেছেন? আমি দেখার সৌভাগ্য হয়নি আসলে আমার। আব্বুর কাছে শুনেছি, আমার দাদার কাছেও কিছুটা শোনা। আর যেহেতু আমি একটু বাইরে ছিলাম, দেশের বাইরে, তো দাদাকেও সেরকম পাইনি। যতটুকু পাইছি শুনছি যে হ্যাঁ, আমার বাবার দাদাদের ওনাদের হাতি ছিল বা এরকম কিছু জমিদারি। হ্যাঁ, হাতি ছিল। পরবর্তীতে হাতিগুলো দিয়ে দিতে হয়েছে যখন স্টেট চেঞ্জ করা হয়, এরকম। তখন জমিদার বাড়ির কোনো অংশ কি ছিল? জমিদার বাড়ির অংশ আমি ওভাবে দেখতে পাইনি। ছোট্ট একটু একটা পিলার এরকম দেখেছিলাম, কিন্তু এমনিতে আর কোনো বাড়িঘর বা ওরকম ছিল না। পরবর্তীতে মনে করেন যে ভাগাভাগি হয়ে গেছে, যেটা হয় সাধারণত, সেটার কারণে আর আমার দেখার সৌভাগ্য হয়নি। ওকে, আপনি বলছিলেন যে আপনি দেশের বাইরে ছিলেন, তার মানে কোথায় ছিলেন আপনি? আমি সৌদি আরবের রিয়াদে ছিলাম। ওখানে কি জন্ম হয়েছে? না, আমার জন্ম হয়েছে দিনাজপুরেই। এরপর আমি 5 বছর বয়সে সৌদি আরবে চলে যাই। কেন? ওখানে আমার আব্বু চাকরি করতেন। চাকরি করতে ওই সময়টাতে ব্যবসা, মানে 1979 সালে, মানে আমার আব্বু মুক্তিযোদ্ধা ছিলেন। তো যার কারণে মুক্তিযুদ্ধের পরেই সৌদি আরবে প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে 1500 জন বাঙালিকে, মানে 2টা প্লেনে 1500 টোটাল 3000 বাংলাদেশি নাগরিককে সৌদি আরবে প্রথম পাঠানো হয়। তো আমার আব্বু সেই 3000 জনের একজন, যিনি মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধা হিসেবে ওখানে যায়। ওখানে সরকারি চাকরি করতেন। এর পরবর্তীতে 95-এ আব্বু ওই চাকরিটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে জয়েন করে, কারণ আব্বু যখন ওখানে সরকারি চাকরিটা করতেন তখন ফ্যামিলি নিয়ে যাওয়াটা ইজি ছিল না। আচ্ছা। তো ফ্যামিলির জন্যই মূলত আব্বু তখন চাকরিটা ছেড়ে দিয়ে একটা ওখানকার কোম্পানিতে জয়েন করেন, এবং সেই সময় নিয়ে যাওয়া। রাইট, সৌদি আরবে থাকা কত সময় পর্যন্ত বা কত বছর পর্যন্ত? আমি একটানা ছিলাম 2008 সাল। না, আপনি 5 বছর বয়সে গেছেন, রাইট? ওখানে গিয়ে আমার স্কুল, আচ্ছা, এবং ওখানে আমার ইন্টারমিডিয়েট শেষ। লম্বা সময়, অনেকটা সময়। তাহলে বলতে হবে যে পুরো স্মৃতিটাই ওনার, পুরো স্মৃতিটাই আমার ওখানে। আমরা একটা কাজ করি, আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই, তারপরে আপনার এই সৌদি আরবের গল্প শুনতে আমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, জিয়ন। দর্শক, আমাদের সাথে প্রথম ঘন্টায় রয়েছেন একজন তরুণ উন্নয়ন কর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী। এবছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল লোকাল গাইডসের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার, গুগল প্লাস,
ইউটিউব ও লোকাল গাইডস কানেক্ট সুমাইয়াকে সারা বিশ্বের জন্য অনুপ্রেরণীয় নারী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়। সুমাইয়া নারীদের স্বাধীনতা, সাম্য ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে গুগল ম্যাপ উন্নয়নে কন্ট্রিবিউশন, গুগল লোকাল গাইডসের মিট আপ আয়োজন করা, নারী উদ্যোক্তা তৈরি, নারীদের উদ্ভাবন ও নারী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন। 2016 সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত প্রথম লোকাল গাইডস সামিটে 37টি দেশ থেকে নির্বাচিত হওয়া 75 জনের একজন ছিলেন তিনি। দিনাজপুর ও ময়মনসিংহ লোকাল গাইডসের কমিউনিটি মডারেটর হিসেবে কাজ করছেন সুমাইয়া। এছাড়া হিউম্যান এইডের এডুকেশন ডিরেক্টর এবং স্বাধীনতা ব্লাড ট্রান্সফিউশন সেন্টারের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবেও কাজ করছেন। দর্শক, চলুন এই মানুষটির কাছে আমরা আবারও ফিরি। এসব নিয়ে আমরা নিশ্চয়ই শুনতে চাই এবং বিস্তারিতই শুনবো, কিন্তু যেটা কিবরিয়া বলছিল যে সৌদি আরবের গল্প নিশ্চয়ই দর্শকরাও শুনতে বেশ পছন্দ করবে, আমরা একটু শুনি সেই সময়ের স্মৃতি। আসলে স্কুল লাইফটা পুরোটাই ওখানে। আমি ওখানে, আমার স্কুলের নাম বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, এটা অ্যাম্বাসির আন্ডারে ছিল ওখানে। আমরা মূলত ঢাকা বোর্ডের আন্ডারে ছিলাম। তো স্কুলে পড়া ক্লাস 2তে আমি প্রথম ভর্তি হই। তো ক্লাস 2 থেকে ওখানে মানে সবাই মনে করে কি যে সৌদি আরব মানে বোধহয় হয়তো বা একটা বদ্ধ কোনো ব্যাপার, মরুভূমি এলাকা, এটা আসলে সবাই মনে করে। কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে না, আমরা যেই কমিউনিটিতে ছিলাম ওখানে, ওটা কোনো বন্ধ পরিবেশ ছিল না। আমরা কিন্তু বাংলাদেশের মতোই, বাংলাদেশের প্রত্যেকটা পহেলা বৈশাখ হোক, 16ই ডিসেম্বর, আমাদের স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, প্রত্যেকটা দিবস কিন্তু ঠিক বাংলাদেশের মতোই আমাদের স্কুলে পালন করে আসছি। সব কিছুই করা হয়েছে। আমি ছোটবেলায় একটু শান্ত ছিলাম। না, কিন্তু আমরা একটু কালচারটা সম্পর্কে জানতে চাইবো যে লাইক আচ্ছা। আমাদের সৌদি আরব সম্পর্কে যে আইডিয়াটা আছে, আপনি যেটা বললেন ঠিকই আছে, একটা মরুভূমির দেশ, রাস্তাঘাটে ঠিক মতো হাঁটা যায় না ধুলোবালির কারণে, এবং খেজুর দিয়ে ভরা। হ্যাঁ, মানে আসলে সৌদি আরবটা কেমন সবকিছু মিলিয়ে? আসলে রাজধানীতে ছিলাম, রাজধানীটা কিন্তু এরকম না। আপনি ওই যে মরুভূমি আর পাহাড় দেখতে হলে আপনাকে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার কিন্তু বাইরে যেতে হচ্ছে শহরের। তো সেই ক্ষেত্রে কিন্তু মরুভূমি বলেন আর পাহাড় বলেন অনেক দূরে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে হয়তো কিছু সংখ্যক মানুষ যারা মনে করেন যে ওখানে চাকরির জন্য যাচ্ছে, ওনাদের যে ব্যাপারটা হয় যে ওনাদেরকে তো আসলে অনেকে অনেক ধরনের চাকরি নিয়ে যায়। মরুভূমিতে অনেকে চাকরি থাকে। হ্যাঁ, ওনারা চিন্তা করেন বিদেশে গিয়ে হয়তো বা আমি কোনো একটা চাকরি পেলেই হলো, কিন্তু এখান থেকে তো দেখতে পায় না কোথায় দিচ্ছে। সেই ক্ষেত্রে যখন ওনাদেরকে এরকম জায়গাগুলোতে দেওয়া হয় রাজধানীর বাইরে, ওনাদের জীবনটা অনেক কষ্টকর থাকে। ওইখানে ওনাদের জন্য পরিবেশটা অনেক কষ্টকর। কিন্তু আমরা যারা রাজধানীতে ছিলাম, ফ্যামিলির সাথে বড় হয়েছি, আমাদের জন্য কিন্তু ওই সৌদি আরবের পরিবেশটা অনেকটা ঢাকার মতোই। আচ্ছা, একটা পার্থক্য থাকে সেখানে, যেটা বোরখা পরতে হয়, সবাইকে বোরখা পরতে হয়। আর হিজাবের ব্যাপারটা মানে বোরখা বলতে কি আপনার উপরের যে অংশটা, এটা ছাড়া এতটুকু পরলেই এনাফ। ওকে। হ্যাঁ, অনেকে কিন্তু ওখানে যারা ফিলিপিনোরা আছে বা আরো বিভিন্ন দেশের মানুষ মুসলিম যারা, নিশ্চয়ই আমরা আরো আপনার কাছ থেকে এই বিষয়ে জানতে চাই এবং আরো গল্প শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আরও একবার আমন্ত্রণ দর্শক, শুভ সকাল যারা এই মুহূর্তে যোগ দিলেন। আপনারা দেখছেন রাঙা সকাল, আর আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন উন্নয়ন কর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী। তার কাছে আমরা আবারও ফিরব। আমরা যেখানটাতে ছিলাম যে সৌদি আরবে থাকার সময়, ওই সময় ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া হলো, তারপরে বাবাও চলে আসলেন এবং আপনারাও বোধহয় চলে আসলেন পুরো ফ্যামিলি, তাই কি? আমি একা এসেছিলাম। আচ্ছা। কারণ ওখানে তখনও আমার বাবা জব করতেন। সেই মুহূর্তে অবশ্য আমার আব্বু জবটাও ছেড়ে দিয়ে বিজনেসে নেমে গেছে অলরেডি। তো আমার ছোট ভাই বোন ছিল, আমরা 3 বোন 1 ভাই, আমি বড়। তো স্বাভাবিকভাবেই বাকি 2 বোন ওখানে পড়ালেখা করছে, ছোট ভাই। তো আমার জন্য তো আসলে আব্বুকে হঠাৎ করে ওই সময় চলে আসা পসিবল না, যার কারণে আমি একাই আসছিলাম ওই সময় দেশে। আর আমার আব্বু আম্মু সেটেল করেছে গত বছর, মানে 2016 সালে। তো আপনি একা একা চলে আসলেন কেন? আসলে ওখানে তো সৌদি আরবের এডুকেশন সিস্টেমটা, ওখানে
ইন্টারমিডিয়েটের পরে আপনার ওদের কোনো ইউনিভার্সিটিতে তখন অ্যাডমিশনের কোনো সিস্টেম ছিল না। মানে এটা কি মানে বাইরের দেশে যারা তাদের সিস্টেম ছিল না? যারা বাইরের দেশে তাদের কোনো সিস্টেম ছিল না। তবে রিসেন্ট গত ৩-৪ বছরে ওরা এরকম ওদের প্রিন্সেস নূরা নামে একটা ইউনিভার্সিটি আছে, ওখানে চালু করেছে যে কেউ পড়তে পারবে ওখানে। ওটা আচ্ছা। খুব রিসেন্ট, ওটা আমরা পাইনি। ওকে, সো দেশে ফিরলেন আপনি এবং দিনাজপুরই নিশ্চয়ই তখন ফিরলেন নাকি? না, আমি ঢাকাতেই ফিরেছি, ঢাকাতেই কোচিং করলাম অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, এবং তারপরেই আমার মানে কোচিং করার পরে মেডিকেলে ভর্তি হই। এটা কি আগে থেকেই প্ল্যান ছিল যে মেডিকেলে পড়বো? প্ল্যান বলতে চেষ্টা করেছিলাম দেশে এসে কোথাও পড়বো, তারপরেই হয়ে গেল আর কি, যেখানে সেখানেই পড়া শুরু করলাম। মেডিকেলেই পড়লেন? ওকে, কোন মেডিকেলে? আমি ইবনে সিনা। ইবনে সিনাতে পড়লেন। তো এই যে মেডিকেলে পড়ছেন এবং একা একা তখন ঢাকাতে থাকতে হচ্ছে এত বছর পরে, সম্পূর্ণই ভিন্ন রকমের একটা পরিবেশ, কারণ 5 বছর বয়সে আপনি বাংলাদেশ ছেড়েছেন। মানিয়ে নিচ্ছিলেন কিভাবে? একটু কষ্ট হয়েছে আসলে, সত্যি কথা যেটা, যে হয়তো আমার থেকে আরও অনেকেই অনেক ভালো মতো মানিয়ে নিতে পেরেছিল, কিন্তু আমার জায়গায় আমি একটু কমই পারছিলাম। আমি মানে দেশে আসার পর একটু আমার সমস্যা হচ্ছিল সব কিছু মিলায়। ফার্স্ট হচ্ছে কালচারটা টোটাল ডিফারেন্ট, কারণ আমরা যখন সৌদি আরবে থাকতাম, দেশে বেড়াতে আসতাম, তখন তো বেশি দিন থাকা হতো না। তখন দেশে এসে আমরা চলে যেতাম দিনাজপুর, ওখানে যেহেতু আমার দাদা বাড়ি নানা বাড়ি, ওখানে ঘুরে আবার আমরা ব্যাক করতাম সৌদি আরব। তো হঠাৎ করে একদম একাই কালচারে পড়ে যাওয়া, ডিফারেন্ট দুইটা পরিবেশ, মানে আমার একটু টাফ হচ্ছিল, এবং আমি অসুস্থ হচ্ছিলাম খুব বেশি। মানে দেখা গেল আমার টাইফয়েড হয়ে গেল, এরকম বেশ কয়েকটা সমস্যা হলো। তখন একটু সমস্যা হওয়ার পরেই আম্মু যেটা করলেন যে তাহলে আম্মু দেশে আসুক। আম্মু বেশ কিছুদিন এসে আমার সাথে ছিল, এবং পরবর্তীতে আমার আব্বু, ফার্স্টে আমি হোস্টেলে ছিলাম, পরবর্তীতে আমার আব্বু কল্যাণপুরেই আমাদের ক্যাম্পাস যেহেতু ছিল, ওখানেই একটা ফ্ল্যাট কিনে ওখানে আমার চাচি এসে থাকতেন আমার সাথে। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমার জন্য ইজি হয়ে গেছে, কিন্তু শুরুতে আসলে কষ্টই হয়েছে বলতে পারেন। ওকে, পড়াশোনা করছিলেন এবং পাশাপাশি এই যে সামাজিক মানুষ হয়ে ওঠা, এটারও নিশ্চয়ই একটা গল্প আছে। আপনি গুগল ম্যাপে অনেক বড় কন্ট্রিবিউশন রেখেছেন, যেটা আমরা শুরুতেই বলছিলাম, এবং গুগলের অনেক কিছুতেই আপনার কন্ট্রিবিউশন আছে, সেটার ব্যাপারে গুগল আপনাকে রিকগনাইজও করেছে। শুরুটা কিভাবে হলো এই সোশ্যাল মিডিয়াতে নিজের কাজ করা? সোশ্যাল মিডিয়াতে আমি গুগলের আগে আরেকটু বলি, জি। যেটা হিউম্যান এইড বাংলাদেশ। আমি 2010 সালে ইবনে সিনায় এখানে আমি ভর্তি হই। তখন এরও আগে আরেকটু হিস্ট্রি বলি, যে ছোটোবেলায় যখন সৌদি আরবে ছিলাম, তো আমার আব্বুকে দেখতাম যে আব্বু বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন, অনেকেই তো অনেক ধরনের ওখানে চাকরিতে যান, কেউ হয়তো ক্লিনার হিসেবে যাচ্ছেন, কেউ হসপিটালে যাচ্ছেন, এরকম। তো আব্বুকে দেখতাম যে সবসময় ওই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে, যে এরা এত কম বেতনে চাকরি করছে, কিভাবে এরা চলছে, এটা দেখে আমার আব্বু কষ্ট পাচ্ছে, এরকম দেখতাম যে আব্বুর অনেক খারাপ লাগছে। তো দেখা যেত যে রোজার মাসে আমরা অনেক সময় ইফতারের আগে আগে বাসায় যেতাম, ওখানে কালচারটা একটু আলাদা, তো এমনও হতো যে আমরা হয়তো বাইরে কোনো কাজে গেছি, ঠিক ইফতারের আগে হয়তো বাইরে থেকে ইফতারটা কিনে বাসায় গিয়ে ইফতার করব। তো যাচ্ছি, এমন সময় যেতে যেতে আমার মনে আছে ওই সিনটা, যে হঠাৎ করে আব্বু গাড়ি পার্কিং করে, যে একটু আমি আসছি। আমি আম্মু আমরা সবাই দেখলাম যে আব্বু কোথায় যাচ্ছে, দেখি যে হ্যাঁ একজন ক্লিনার হলুদ ড্রেস পরে বসে আছে বাংলাদেশি। আমরা দেখে বুঝিনি, আব্বু ঠিকই বুঝছে। আব্বু উনাকে গিয়ে আব্বু মানে খাবারের জন্য বলে, এবং কিছু খাবারও দেয় এবং কিছু টাকাও বের করে দেয়। তো আব্বুকে এই জিনিসটা আমি একদম ছোট থেকে দেখে আসছি, যার কারণে আমার মনে হয় যে আমার ভিতরে এই জিনিসটা আব্বুর কাছ থেকে পাওয়া। তারপর আমি যখন দেশে আসলাম, দেশে আসার পরে আমি খেয়াল করলাম যে এর আগে তো বেড়াতে আসছি, ওই বেড়ানো একটা মুড ছিল, মানে বেড়াতে আসছি, বেড়ায় চলে গেছি। যখন আমি একদম দেশে পড়ালেখার জন্য আসলাম, ঢাকাতে রিক্সায় উঠতে যাচ্ছি, আমার খুব কষ্ট লাগতেছে যে রিক্সাওয়ালা এত বুড়া, এত বয়স্ক, উনি আমাকে কিভাবে নিয়ে যাবে,
দেখতেছি যে আমার ভিতর থেকে এরকম একটা ফিলিংস আসছে, আবার আপনি খারাপ ছেড়েও দিতে লাগছে। পারছেন না, কারণ ছেড়ে দিলেও তো পয়সাটা সে পাবে না। পাবে না। ঠিক আছে, আমরা এখান থেকেই ফিরি এবং আপনার এই ধারাবাহিকভাবে কাজগুলো আমরা নিশ্চয়ই আজকের দর্শকদের জানাবো, তবে ছোট্ট একটা বিরতির পর। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম রাঙা সকালে। আমাদের সাথে রয়েছেন উন্নয়ন কর্মী সুমাইয়া জাফরিন চৌধুরী। চলুন দর্শক, তার কাছে আমরা আবারও ফিরি। আমরা যেখানে ছিলাম যে সামাজিক কিছু, আমরা অনেকেই অনেক কিছু দেখে থাকি, সমাজে বিভিন্ন মানুষ কষ্টে আছে, সেখান থেকে একটা তাড়না বোধ কাজ করছিল আপনার ভেতরে। হ্যাঁ, যে আমি একটা গল্প করছিলাম বোধহয় রিকশাওয়ালার। আমি আসলে মানে মনে করি যে ওখান থেকেই হয়তো বা আমার বাংলাদেশের এসব জিনিস দেখে মানে কষ্ট লাগার শুরু থেকেই সামাজিক কাজে আমার নিজেকে নিয়ে আসা। তো আমি ভাবছিলাম যে অ্যাকচুয়ালি আমি কিভাবে এটার সাথে নিজেকে রিলেটেড করতে পারি। তো কোনোভাবেই বুঝতে পারছিলাম না, কারণ কি একা আমি কি করতে পারবো। একা আসলে অনেক সময় মনে হয় যে আমি হয়তো বা একা এটা করতে পারবো, কিন্তু হয় না। সবাই মিলে যখন কোনো কাজ করি ওই কাজটা আরও বেশি ভালো হয় বলে আমি মনে করি। তো আমাদের মেডিকেলে মইনুল ভাইয়া ছিলেন তখন সিনিয়র আমাদের। ভাইয়ার অর্গানাইজেশন হিউম্যান এইড বাংলাদেশ, উনি এটার প্রেসিডেন্ট। তো উনি এটার সাথে কাজ করে 2008 সাল থেকে। ওনার এই কাজটা দেখে আমার তখন মনে হয়েছে যে হ্যাঁ, ভাইয়া তো অনেক ভালো কাজ করছে, আমিও তো এটার মাধ্যমে আমি যেটা চাচ্ছিলাম মনে হয় আমি পারবো করতে। প্রথম যে কাজে আমার যাওয়া সেটা হলো, আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া, আমি এরকম আপনার কাজগুলো খুব ভালো লাগে, আমি কি কোনোভাবে আপনার সাথে যুক্ত হতে